আমার কাছে দিন খালা, দেখি থামে কিনা। এর মাঝেই তুষির ঘুম ভেঙে গেল। একটু নড়তে দেখে সার্থক কানের কাছে ঝুঁকে ডাকলো। এই যে আমার বাচ্চার মা। মেয়েটা খুব আস্তে চোখ মেলে তাকায়, যেন দুটো বুঝে রাখা পাপড়ি আলাদা করতে ভীষণ কষ্ট হচ্ছে। মাথার পাশে সার্থকে দেখেই চমকালো খুব, হড়বড়িয়ে বলল। আপনি আপনি কখন এলেন? সার্থ মুচকি হেসে বলল। এখন কেমন আছো? আমি ভালো আছি, শুধু একটু মাথা ঘুরছে। জানেন, আমাদের মেয়ে হয়নি। জানি। আপনার কি মন খারাপ লাগছে? না, লাগা উচিত, এতদিন মেয়ের কথা ভেবে ছেলে পেয়ে গেলেন যে। আমি তো প্রথম দিনই বলেছি আমাদের ছেলে হবে। এর মানে এতদিন আমায় মিথ্যে সান্ত্বনা দিচ্ছিলেন আপনি? হ্যাঁ, এই জন্যই বড়দের সাথে তর্কে জিতে নেই, সবসময়ের মতো আমিই জিতলাম। তুষি ঠোঁট ফুলিয়ে কিছু বলতে চাইল, তবে হাসনা নাতনির এত নাড়াচাড়া দেখে ধমকে বললেন। সেমরি এত কথা কসকে, শুক্রিয়া কর তোর পেট সিরা লাগে নাই। আমার তো চিন্তায় ধুম বাইর হইয়া গেছিল। মাগো। তুষি ছেলের দিকে চাইল, থেমে থেমে কাঁদছে। বলল। মা, ওকে আমার কাছে দাও না। উঠে বসতেই রেহেনুমা ঝুঁকে দিলেন ওর কোলে। তুষি একটু বুকের সাথে মেলালো ছেলেকে। বাচ্চার কান্না থেমে গেল অমনি। হাসনা উচ্ছ্বসিত হয়ে বলল। দেখছো মায়ের কুল চিনছে কেমনে? তুষি বাবুকে কোলে নিয়ে বসে। স্বার্থ পুরোটা সময় বিস্ময় আবির্ভূত হয়ে চেয়ে রইল ওই দুজনের দিকে। তুষির চুলটা বেনি করা, গায়ে সাদা জামা, কোলে বাবু। পৃথিবীতে স্বার্থ অনেক কিছু দেখেছে, কিন্তু এমন আশ্চর্য সুন্দর দৃশ্য ওর কাছে নতুন। এই দৃশ্য ও এর আগে দেখেনি। প্রিয় নারীর কোলে নিজের সন্তান, কজনের ভাগ্য হয় এটুকু দেখার। তুষি তাকালো তখনই। সার্থকে ওইভাবে চেয়ে থাকতে দেখে মা দাদির সামনে লজ্জা পেল একটু। মিহিস্বরে শুধালো। কোলে নিয়েছেন? না, ভয় লাগছে। ও তাজ্জব হয়ে বলল। আপনার ভয় লাগছে? আপনার? সার্থ কেমন এলোমেলো শব্দে বলল। ও অনেক ছোট তো, সে আমি ধরলে ব্যথা পাবে না? তুষি শব্দ করে হেসে ওঠে। হাসেন রেহিনুমা, হাসনা প্রত্যেকে। সেই মুহূর্তে কথা শেষ করে উষা ঢুকলো ভেতরে। বলল নিজেই। অয়ন কাল আসবে, আজ খুব ব্যস্ত। রেহিনুমা বললেন। ও যাক, তাহলে ভালোই হলো। ভাইজান তো রওনাও করে দিয়েছেন। সার্থ বলল। মা দিদুন নেই কেন? আমি পাঠিয়ে দিয়েছি। এখন কত গেস্ট আসবে বাবুকে দেখতে, একটা গোছগাছের ব্যাপারও আছে না। আর আমরাও তো এখনই বের হব, শুধু তুই রাস্তায় বলে অপেক্ষা করছিলাম। এর মাঝে সাইফুল আর মিন্টু ঢুকলো। সাইফুল এক গাদা কেনাকাটা করে এনেছেন। মিন্টু একটা বড় সাইজের হাঁস এনেছে। এক লাফে বাবুর উপর ঝুঁকে গিয়ে দেখালো। এই দেখো মামা, তোমার জন্য কি এনেছি। সাইফুল বললেন। কি ব্যাপার ছেলের বাপ, সবাইকে ট্রিট কবে দিচ্ছিস? আগে তো কোলে নেই, তারপর না। ও মা, কুলেই নিসনি? সে কি রে? বাইরে থেকে এসেছি, কেবিনে একটা সোপ পর্যন্ত নেই। মিন্টু বলল। আরে এই ব্যাপার, মেজো ভাইয়া যেখানে আছে মিন্তু সেখানে নেই কিন্তু। 3/4 প্যান্টের পকেট থেকে স্যানিটাইজারের স্প্রে বোতলটা বের করে দিতেই স্বার্থ বোধহয় চাঁদ পেল হাতে। চট জলদি সারা গায়ে স্প্রে করলো, হাতে মাখলো। এরপর অধৈর্য হয়ে বাহু দুটো বাড়ালো ছেলের দিকে। তুষি কোলে তুলে দেয়। ছোট্ট শরীরটাকে নিজের বলিষ্ঠ গড়নের কাছে আনতে আনতে স্বার্থ টের পেল ওর হাত পা মাথা গোটা দেহই অবশ হয়ে যাচ্ছে। এই অনুভূতি ওর আরো একবার হয়েছিল যেদিন প্রথম টের পেয়েছে। জেনে বুঝেও একটা চোরকে ভালোবেসে ফেলল। ছেলেকে একটু উপরে তুলে কপালের তারায় চুমো খেলো স্বার্থ। বাচ্চাটা এখনো চোখ খুলতে শেখেনি, চুপ করে আছে। স্বার্থ বলল। হ্যালো জুনিয়র স্বার্থ আবরার, আমি আপনার পাপা। বাচ্চার কোনো উত্তর এলো না, ভ্রু কুচকে চুপ করে রইল। তুষি বলল। দেখেছেন, আপনার ছেলে আপনার মতোই হয়েছে, শুধু কপাল কুঁচকে রাখে। পরপর মন খারাপ করে বলল। আমার মতো তো কিছুই পেল না, ধুর। বিকেল। সৈয়দ নিবাসে এখন উৎসবের জোয়ার। আত্মীয়রা আসছেন, স্বার্থর পরিচিত কলিগরা এলেন। শওকতের দেখাশোনার লোকেরাও এলেন বাবুকে দেখতে। এই তো একটু আগে শরীফের পুরো পরিবার এসে দেখে গেল। একটা ছোট্ট কুটু আংটি উপহার দিয়েছেন তারা। ফলমূল এনেছেন তুষির জন্যে। ডেনমার্ক থেকে ভিডিও কল দিয়ে বাচ্চা দেখেছেন রোকসানা। যদিও আইরিন আসেনি সামনে, এই বাচ্চা সে দেখবে না। জামিলও ফোন করে কথা বলেছে, বাচ্চার জন্য উপহার পাঠিয়েছে। সবাই ঘিরে বসেছে সৈয়দ বাড়ির ছোট রাজকুমারকে।
বসার ঘরের একটা আঙ্গিনা জুড়ে একটা দোলনা রাখা হলো। এক পাশে মিন্তু, আরেক পাশে ইউষা বসে বসে বাবুকে দোল দিচ্ছে। মিন্তু মাঝে মধ্যে গাল টিপে দিচ্ছে, ইউষা আবার বকছে সে নিয়ে। বারবার চোখ রাঙাচ্ছে, ধরিস না, বাচ্চাদের গাল ধরতে নেই। ও মুখ বেঁকিয়ে বলছে। ধরবো, তোর কি? দু ভাই বোনের এত ঝগড়াঝাটিতে তুষির মন নেই। ও গপাগপ কাটলেট মুখে পুড়ছে। মা বলেছেন বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে গেলে ঝাল মশলা খাওয়া বন্ধ। আজকে খেয়ে নিক তাহলে। তার উপর আজ ওর ভীষণ শীত করছে। এত মেহমান আসছেন যাচ্ছেন। মা শাড়ি পরতে বলেছিলেন, পরেওছে তুষি। শুধু আগের মতো ফ্যাশন করে চুল খুলে রাখতে পারছে না, খোপা করতে হচ্ছে। বাবুর মুখে চোখে লাগবে। বাবু ঘুমোচ্ছে এখন, খেয়েছে একটু আগে। পরনে নানা ভাইয়ের কিনে দেওয়া জামা কাপড়, কিন্তু ওর মাথায় একটা হেয়ার ব্যান্ড পরিয়ে রেখেছে ইউষা। এসব তো তুষি মেয়ে হবে ভেবে কিনে রেখেছিল, ফেলে তো দেয়া যায় না। স্বার্থ হুলস্থুল পায়ে উপর থেকে নামলো তক্ষুনি। পুরো দস্তুর ফ্রেশ হয়ে লম্বা গোসল সেরে বাসার জামা কাপড় পরেছে। এসে দোলনা থেকে বাচ্চাকে তুলে কোলে নিল ও। তনিমা অবাক হয়ে বললেন, এত তাড়াহুড়ো করে নিচ্ছিস কেন? বের হবি নাকি? না, তখন হাসপাতালে মন ভরে নিতে পারিনি। বাবা, এখনই কি টান? সে সময় কলিং বেল বাজলো। তনিমা উঠে যেতে যেতেই আসমা খুলে দেয়। শওকত হন্তদন্ত ভঙ্গিতে এলেন। মাথার উপর এতগুলো বেলুন উড়াতে উড়াতে একরকম ছুট্টে এসে দাঁড়ালেন মাঝে। হাড়বড়িয়ে বললেন, কই আমার দাদুভাই কই? তুষিমা, কেমন আছিস এখন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি ভালো থাকবো না? আমার নাতি আসছে এখন। তনিমা, বেলুন ধরো, আমি চট করে হাত মুখ দিয়ে আসি, বুঝলে? এভাবে তো নেওয়া যাবে না। শওকত ঘর থেকে ফিরে এলেন চোখের পলকে। একেবারে স্যুট কোট বদলে নতুন পাজামা পাঞ্জাবি পরেছেন। নেমে এসে দাঁড়ালেন। ছেলে তখনও স্বার্থর কোলে। ভদ্রলোক হাত পাততে গিয়েও বিব্রত চোখে থামলেন। তাকালেন তনিমার দিকে, চোখের ইশারায় অনুনয় করলেন। একটু দিতে বলো না। তনিমা চাইলেন শাশুড়ির দিকে। জয়নব গলা ছেড়ে বললেন, দাদু ভাই, বাবার কাছে একটু দাও। কে বাবা? একটা থমথমে দরাজ জবাবে পরিবেশ বদলে যায়। সবার হাসি হাসি মুখ চোখ কমার সাথে সাথে শওকতের চেহারার রং হারায় অমনি। মন খারাপ করে মাথা নুইয়ে শ্বাস ফেললেন তিনি। স্বার্থর সাথে কথা হয় না, সম্পর্ক নেই, তাই বলে নাতিটাকেও ছুতে পারবেন না। ভদ্রলোক খুবই কষ্ট পেলেন। ঘরের দিকে ফিরতে নিলে স্বার্থ হঠাৎ বলল, নিন। চটক কাটার ন্যায় চাইলেন ভদ্রলোক। বাকিরাও বিস্মিত বনে গেল। স্বার্থ ছেলেকে বাড়িয়ে দিল। তবে আরেক দিক ফিরে রইল তখনও। শওকত হা করে চেয়ে আছেন। দেখে বলল, কি নেবেন না? তুমি আমার সাথে কথা বলছো? হ্যাঁ, নিন। অমনি পাঞ্জাবির গায়ে দুহাত ভালো করে মুছে নাতিকে লুফে নিলেন শওকত। আহ্লাদে ভেসে গেলেন কথা বলতে গিয়ে। দাদুভাই, আমার দাদুভাইটা কই রে? এদিকে সবাই স্বার্থর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে। তুষিও তাই। তবে কি বাবার সাথে বিরোধ মিটল ওর? ও কি তবে এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে? স্বার্থর নরম দৃষ্টি তখন ছেলের উপর। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে কিছু সময় যায়। স্বার্থ কত কি ভাবে। ঢোক গেলে কয়েকবার হুট করে মুখটা শক্ত করে বলে, তুষি চাইছিল ছেলে এসে আপনার আর আমার এই দ্বন্দ্ব না দেখুক। আমিও তা চাই না, তাই কথা বললাম। কিন্তু মনে রাখবেন, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। আমার বাবা আপনি নন, হবেনও না। শওকত চুপ করে রইলেন। এ কথা তার কাছে নতুন কি? স্বার্থ ঘরে যেতে নিল। সাইফুল টেনে ধরলেন। আজকের দিনে আর রাগ করে চলে যাস না বাবা, চান না এসব। তুষি দেখলো কারোর মুখ চোখ ঠিক নেই। উল্লাসে উদ্বেল থাকা পরিবেশটা হুট করে কেমন ভারী হয়ে এসেছে। ও প্রসঙ্গ কাটাতে বলল, আচ্ছা মা, আমি তো মেয়ের নাম ভেবে রেখেছিলাম। ছেলের নাম কি রাখবো এখন? আমার ছেলের তো নামই ঠিক হয়নি। হাসনা বললেন। আকাশালি রাগ, দাদার লগে মিলাইয়া। ইউশা নাক সিটকে বলল, ইউ, না, এসব বাদ দিয়ে দাদি কি যে নাম বলেন। আমাগো সময় তো এইডি রাখতো। আচ্ছা, তাইলে তোমরাই কও কি রাখবা? মিন্তু হাত তুলে বলল। অনুমতি দিলে আমি একটা নাম বলতে পারি। তুষি বলল, অবশ্যই। দেখো তুসিপু, তুমি ওর নাম যখন আগে ভাবনি, এখন ওর নাম রাখার অধিকার তোমার নেই। ওর নাম রাখার অধিকার শুধু আমার, মানে ওর একমাত্র মামার। তুই কি ঝাক্কাস আলী বলবি? উফ, তুই চুপ কর পেত্রি। ওর নাম হবে আমার সাথে মিলিয়ে আমার ভালো নাম রায়হান।
আমার ভাগ্নের নাম হবে রায়ান। নামটা তুষির পছন্দ হলো, বাকিরাও প্রশংসা করলো খুব। তবে শওকত বললেন। নাম ভালো, কিন্তু পুরো নাম কি? মিন্তু মাথা চুলকালো। স্বার্থ ছেলের দিকে চাইলো। ছেলেটা শুধু ভ্রু কুঁচকেই রাখে, চোখ মেলে না, হাসেও না। ও মুচকি হেসে বলল। আবৃশাম রায়ান রাফিদ। অয়ন যখন ক্যাম্পেইন শেষে ফিরল, সৈয়দ নিবাসের সব সময়কার গুরুগম্ভীর আমেজ তখন বদলে গেছে। বদলে গেছে এর গোটা পরিবেশ। গাড়ি থেকে নামতেই ও শুনতে পেল অনেক নারী কণ্ঠের হাসাহাসির শব্দ। ভীষণ অবাক হলো অয়ন। ভ্রু দুটো গুছিয়ে বসলো একদিকে। সৈয়দ বাড়িতে এত হাহাহিহি হয় না। এটা একটা ঝিমানো ঘুমন্তপুরী, যেখানে সবার মনে কিছু না কিছু বিষাদ লেগে থাকে। তবে কি ভাইয়ার ছেলেটা এসে ওসব পাল্টে দিল? অয়ন চোখাট পেরোলো বেশ তাড়াহুড়ো করে। ও চাচা হয়েছে, বড় ভাইয়ের ছেলে এসেছে দুনিয়ায়। এই নিয়ে সারা রাস্তা কি যে ছটফট লেগেছে ওর। কিন্তু ভেতরে ঢুকে দেখলো বসবার ঘর খালি, একটা লোকও নেই। আসমা কেবল টেবিল চেয়ার মুছছে। অয়ন এদিক ওদিক চেয়ে বলল। সবাই কোথায়? মেজো ভাইয়ের ঘরে। রান্ধন খাওন শোন সারা সবডি 2টা দিন হেইনেই আছে। অয়ন তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে উঠল। হাসির আমেজ আরো বাড়ছিল পথে। সবাই এত খুশি, এত, ভাবতেই ভালো লাগলো ওর। যাক, অন্তত একটু হলেও এই মরা মরা পরিবেশ কাটছে এ বাড়ির। কিন্তু ইতস্তত লাগলো ঘরের দোরগোড়া এসে, ভারী পর্দাটা টানা। ঢুকতে গিয়েও থমকালো অয়ন। স্বার্থর সাথে ওর সম্পর্ক আর আগের মতো নেই, হয়তো হবেও না। যাই করুক না কেন, মাঝখানে একটা চির থেকে যাবে। অয়ন কি যাবে ভেতরে? পরপর ভাবলো কেন যাবে না। ও তো তুষির প্রতি নিজের ভেতরে আর কোনো মোহ রাখেনি। সব মেনে নিয়েছে, নিজেকে সরিয়ে এনেছে। অয়ন নিজেই সব দ্বিধা ঠেলে গলা ঝাড়লো, জানতে চাইলো। আসবো? ভেতরের কথাবার্তা থামলো তখনই। অয়ন টের পেল একজোড়া পা হুড়মুড়িয়ে আসছে। ও জানে সে কে। পর্দা সরাতেই বেরিয়ে এলো ইউষার প্রাণোচ্ছল মুখটা। পরনে আজও শাড়ি, চুলটা হাফ আপ হাফ ডাউন করে বাঁধা। খালামণি হওয়ার মতো তৃপ্ত একটা চিহ্ন সারা মুখে। দুগাল ভরে হেসে বলল। এসেছো? এসো এসো। মেয়েটা হাত টেনে অয়নকে ভেতরে নিয়ে যায়। মিন্তু চেয়ারটা ছেড়ে দেয় ভাইকে বসতে। অয়ন দেখলো শওকত আর সাইফুল বাদে বাকি প্রত্যেকে এখানেই আছেন। তুষি শুয়েছিল অয়নের গলা পেয়ে, বসলো নিজেকে গুছিয়ে, কাপড় ঠিকঠাক করলো। তবে অয়ন খুব আশ্চর্য হলো একটা দৃশ্যে। ও ভেবেছিল নতুন সদস্যকে ঘিরে বসে থাকবে সবাই, কিন্তু এসে দেখলো নারী মহল গোল হয়ে আড্ডায় ব্যস্ত। আর ক্ষুদ্র ছোট্ট নতুন প্রাণটা কোলে নিয়ে রুমের এ মাথা থেকে ও মাথা হাঁটছে স্বার্থ। বুকের সাথে মিলিয়ে দোলাচ্ছে, ঘুম পাড়াচ্ছে, বিড়বিড় করে কথা বলছে ছেলের সঙ্গে। দেখিয়ে বোঝা যাচ্ছে স্বার্থ দুনিয়ায় নেই। ছেলের সাথে কোনো এক অন্য রাজ্যে বিচরণ তার। এই যে ভাই এলো খেয়ালই করেনি। অয়নের মুখটা রীতিমতো ফাঁকা হয়ে গেল। ভাইয়া, ওর কাঠখোট্টা ভাইয়াটা ছেলেকে এভাবে বুকে জড়িয়ে ধৈর্য নিয়ে আহ্লাদ করে ঘুম পাড়াচ্ছে। পরপরই মুচকি হাসির তোড়ে অয়নের ঠোঁট দুটো দুদিকে সরে গেল। অমনি প্রসন্ন লাগলো বড়। ঘোর ভাঙলো তনিমার কথায়। কি রে, বস, এতক্ষণে এলি? আমরা আরো বলা বলি করছিলাম, এত সময় লাগছে কেন? ইউষা বলল। রাস্তায় কি জ্যাম ছিল? অয়ন বসেনি, দাঁড়িয়ে রইল, জানালো তবে। একটু তো ছিল। তারপর ফের স্বার্থর দিকটাই দেখলো। জয়নব খেয়াল করলেন নাতিকে, সোজাসুজি শুধালেন। কোলে নেবে দাদু ভাই? অয়ন নিজেই এগিয়ে গেল। স্বার্থ থামলো এবার, দেখলো ওকে, জিজ্ঞেস করলো। কখন এলি? উত্তরের বদলে হাসলো অয়ন। তাহলে যা ভেবেছিল ঠিকঠাক, ছেলে পেলে মানুষটা পৃথিবী ভুলে গেছে। অয়ন কাছ থেকে রায়ানকে দেখলো ভালো করে, চোখ পিটপিট করে আঙ্গুল চুষছে বাচ্চাটা। অয়ন ওর মুখ থেকে আঙ্গুলটা সরিয়ে দিয়ে বলল। বাহ, তোমার মতো হয়েছে। স্বার্থ শ্বাস ফেলল। এই নিঃশ্বাসে একটা গর্ব মিশে আছে, বুঝতে পারলো অয়ন। পকেটে হাত দিল সে। লাল লম্বা বাক্সটা এনে একটা স্বর্ণের চেইন বার করলো, নিজেই পরিয়ে দিল বাবুর গলায়। স্বার্থ কপাল কুঁচকে বলল। এসব কেন? জয়নব বললেন। আর দিতে হয়? চাচা না, খালুও তো একটা গিফট তো পাবেই নাকি? অয়ন দুহাত বাড়িয়ে বলল। আমাকে দাও একটু। স্বার্থর মাঝে অল্প স্বল্প আতঙ্ক দেখা গেল। বলল। তুই পারবি? ও কিন্তু অনেক ছোট, ওর হাত পা খুব নরম, ধরলেই মনে হচ্ছে গলে যাচ্ছে। অয়ন হেসে ফেলল এবার। ভাইয়া, আমি পেডিয়া একটি দিনে কত বাচ্চা ধরি তুমি জানো? স্বার্থর মাঝে দুটানা, তাও কোলে দিল।
অয়ন একটু দোলাতে দোলাতে বলল। রায়ান না। মিন্তু লাফিয়ে চড়িয়ে জানায়। হ্যাঁ হ্যাঁ, আমার রাখার নাম। অয়ন বলল। রায়ান আমাকে চেনো? আমি তোমার সার্থ কথা নেড়ে বলল। বড় মামা। অয়নের হাসিটা ধপ করে নিভে গেল সহসা। তাকালো হতভম্ব চোখে। জিভ কাটলেন হাসনা। বাকিরা কাছুমাছু ভাব করে মুখ চাওয়াচাই করলো। তুষে এক টুকরো বিরক্ত শ্বাস ফেলে বিড়বিড় করলো ইউষার কানে কানে। তোমার বিটকেল ভাইটা কি কোনোদিনও ভালো হবে না? সমস্যা কি তোমাদের? ইউষা ঠোঁট উল্টে বলল। ভাইয়া অনেক পজেসিভ, কিন্তু এখানে আমার কি দোষ? তনিমা ফিসফিস করে বললেন। দেখলেন আম্মা, সার্থর কাণ্ডটা দেখলেন? কিছু একটা করে সামাল দিন না। জয়নব সাথে সাথেই বললেন। ওই মনে হয় তুমি তো তুষির কাজিন, সেদিক থেকে বলছে মনে হয়। আসলে চাচার চেয়ে মামা শুনতে খুব আপন আপন লাগে তো। হাসনাও তাল মিলিয়ে বললেন। হ হ, মামা ভাইগনা যেই হানে, শয়তান নাই সেই হানে। অয়ন ফোঁস করে শ্বাস ফেলে হাসলো। ও তো আর বাচ্চা না। ভাইয়ের দিকে চেয়ে খুব আস্তে বলল। আমার বিয়ে হয়ে গেছে প্রায় 1 বছর। তুষিও তোমার বাচ্চার মা হয়ে গেছে ভাইয়া। এবার অত্যন্ত এসব বাদ দাও। সার্থ ধরাই দিল না, নিজেও হাসলো একই রকম। 2 হাত ট্রাউজারের পকেটে ভরে বলল। নট লাইক দ্যাট। আমি মন থেকে বলেছি, আমি চাই আমার ছেলে তোকে মামা ডাকুক। বাবা মারা গেলে চাচারা জমি ভাগাভাগি নিয়ে খুব ঝামেলা করে। মামারা তো আর তা করবে না। সব চাচা তো আবার ছোট চাচুর মতো হবে না। তুই তাই মামা হয়েই থাক। অয়ন এবারেও নির্ভেজাল হাসলো। তোমরা যা ভালো লাগে। রায়ান হঠাৎই শান্ত হয়ে গেছে। চেয়ে আছে চোখ মেলে। আজকে সে আধো আধো চোখ খুলতে পারে। তবে একটা হাত উঠে এসেছে অয়নের শার্টের বোতাম অব্দি। কুটু কুটু মুঠোয় আঁকড়ে ধরেছে সেটা। অয়নের কি যে ভালো লাগলো এইটুকু। মনে হলো বুক জুড়িয়ে যাচ্ছে ওর। এর একটু পরেই রায়ান চোখ বুঝে ফিরল। ঘুমিয়ে যেতেই আলগা হলো হাতটা। অয়নের মন মস্তিষ্ক শান্ত হয়ে যাচ্ছিল খুব। এত আপন, এত কাছে, এত মায়া লাগছে বাচ্চাটাকে। এটাই বুঝি রক্তের টান, নিজের বংশের। অয়ন খেয়াল করলো রায়ান ঘুমের মাঝেই হাসলো হঠাৎ। ভ্রুটা বেঁকে গেল ওর। হাসলে রায়ানের এক গাল দেবে যাচ্ছে। গাঢ়ভাবে টোল পড়ছে একটা। অয়ন মনে মনে বলল। মায়ের মতো হাসি। রাত 1টা বাজে। তুষিকে নিয়ে প্রথম দিন হাসনা ঘুমিয়েছেন। কাল আর আজ ঘুমোতে চাইছেন রেহনুমা। স্বার্থর এসব ভালো লাগছে না। ওর বউ, ওর বাচ্চা ওর কাছে থাকবে না। কিন্তু সবার এত ভালোবাসা ঠেলে ঠুলে কথাটা বলাও যাচ্ছে না। স্বার্থ বেশ কয়েকবার নিজের ঘরে এসে উকি দিল। ওর ঘর থেকে ওকেই বের করে দেওয়া হয়েছে। কাল ঘুমিয়েছে গেস্ট রুমে, আজ ঘুমোবে চাচুর কাছে। একজন বিবাহিত পুরুষের এমন যাযাবর জীবন সহ্য করার মতো? রেহনুমা বাবুকে অয়েল ম্যাসাজ করছেন। বাবুর মাথার উপর ঝুনঝুনি নাড়ছে ইউষা। কত কথা বলছে রায়ানের সাথে। আর শুয়ে শুয়ে তুষি মনে সুখে টিভি দেখছে। তুর্কির একটা ড্রামা ওর পছন্দ হয়েছে খুব। মা হওয়া থেকে কি যে প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছে মেয়েটা। খাই খাই বাচ্চাকে একটু খাই দায়, বাচ্চাকে একটু খাওয়াই ঘুমায়। স্বার্থ নিচের ঠোঁট দাঁতে কামড়ে কপাল কুঁচকে ফেলল। যে কারণে ও ছটফট করছে সে মেয়ের কোনো চিন্তাই নেই। দুদিনেই স্বামী ছাড়া থাকতে পটু হয়ে গেছে। তখনই পেছন থেকে কাঁধে হাত পড়তে একটু চমকে ফিরল স্বার্থ। সাইফুল আফসোস করে বললেন। দুঃখ হচ্ছে রে তোকে দেখে। কেন? আমার সময় আমি তাও নিজের ঘরে ছিলাম, কিন্তু তুই তো সেটাও থাকতে পারিস না। স্বার্থর মুখটা দেখার মতো হলো। কপালের ভাঁজ আরো গাঢ় করে বলল। চাচু, তোমার কি উচিত হচ্ছে ছোট মাকে ফেলে আমার সাথে ঘুমোতে যাওয়া? সাইফুল কাঁধ উছিয়ে বললেন। আর কি করব? কি করবে মানে? নিজের বউ নিজের কাছে রাখবে। সাইফুল হাসলেন। তুষিকে নিয়ে যেতে চাচ্ছিস সেটা বললেই হয়। মাথা নুয়ে ঘাড় ডলল স্বার্থ। সাইফুল পিঠ চাপড়ে বললেন। আর তো কয়েকটা দিন। নতুন মায়েদের অনেক রকম ব্যাপার থাকে। এই সময় মুরব্বি পাশে থাকা দরকার। একটু ধৈর্য রাখ। আমিও রেখেছিলাম। এখন আয়, অনেক রাত হলো। স্বার্থ ফের নজর ঘুরিয়ে ঘরের দিকে তাকালো। আঙ্গুর মুখে দিতে দিতে তখনই তুষির চোখ পড়ল এদিকে। অমনি নড়ে চড়ে বসলো মেয়েটা। স্বার্থ চাচাকে বলল। তুমি যাও, আমি আসছি। সাইফুল ঘাড় নেড়ে বিদায় হলেন। রেহিনুমা দরজার দিকে পিঠ ফিরিয়ে বসেছিলেন। নাতিকে আহ্লাদে ব্যস্ত 2 হাত। ইউষারও খেয়াল এদিকে নেই। স্বার্থ নিঃশব্দে চোখের ইশারে রাখতেই তুষি ক্রস্ত উঠে এলো কাছে। অমনি হাতের কোনোই টেনে স্বার্থ নিয়ে চলল কোথাও। ফাঁকা জায়গা দেখে দাঁড়ালো দুজন। তুষি বড্ড চিন্তিত হয়ে বলল। কি হয়েছে আপনার? স্বার্থ দুপল চেয়ে রইল স্ত্রীর মুখের দিকে। তুষিকে দেখতে পূর্ণাঙ্গ নারী লাগে এখন। পরেছে তার উপর শাড়ি।
আঁচল গিন্নিদের মতো দুই ভাঁজ করা। এত স্নিগ্ধ মায়াময় কেন চোটটা, কেন এত ললিত ওর মুখ? স্বার্থ হাত বাড়িয়ে হঠাৎ ওর খোপা খুলে দিল। তুষির রেশমের মতো কালো চুল ঘাড়ে ছড়িয়ে পড়তেই মুচকি হাসলো মেয়েটা। স্বার্থ ওর চুল বেঁধে রাখা পছন্দ করে না, কিন্তু ওর এই হাসিটার স্বার্থর বুক খাবলে হৃৎপিণ্ড খামচে ধরার মতো। হাসলে তুষির গাল ডেবে যায়, খেয়াল করলে বোঝা যায় সেটুকু। ওই গর্তের উপর স্বার্থ টুপ করে একটা চুমু খেয়ে ফেলল। তুষি মৃদু আর্তনাদ করলো চাপা স্বরে। কি করছেন? কেউ দেখবে। স্বার্থ একটু কাছে এসে তুষির বুকের উপর থেকে কিছু চুল হাতের মুঠোয় তুলল, ঝুঁকে নাকের কাছে ধরে লম্বা ঘ্রাণ নিয়ে ডাকলো। তুষি, এক বাচ্চার মা হয়ে গেলেও সে একই রকম স্বামীর অন্তরঙ্গতায় তুষি নুয়ে এলো আজও। জবাব দিল ধীরে। হুম, আমার ঘুম হচ্ছে না। আমারও না। বাবুর জন্যে? তুষি সরল স্বীকারোক্তি দেয়। না, আমি আপনাকে মিস করেছি। ভ্রু নাচালো স্বার্থ। আচ্ছা, কি করে বুঝবো? প্রুফ তো করছো না। কি করলে বুঝবেন? চুমু দেই? তুষি আশেপাশে চাইলো প্রকট চোখে, বলল, এখানে? ছোট্ট করে দেব, কেউ দেখার আগেই ছেড়ে দেব। তুষি লজ্জা লজ্জা ভাব করে চোখ দুটো নামালো। চিবুক গলায় মিশিয়ে ঘাড় নাড়তেই সঙ্গে সঙ্গে ওর পিঠে ধাক্কা দিয়ে বুকে এনে ফেলল স্বার্থ। দুজোড়া ঠোঁটের সন্ধি হলো বিদ্যুতের গতিতে। মিলল ওদের শ্বাস প্রশ্বাস। কিন্তু বিপত্তি বাঁধল সময় ফুরালে। ছোট্ট চুমোর কথা বলে তুষির জীবনটা যেন নিয়ে নিল স্বার্থ। এই কদিনের দূরত্ব আর দীর্ঘ বিরতির একটা উসুল ওই এক চুমুতে তুলে নিচ্ছে সে। তুষি দুবার ঠেললো, নিজেকে সরাতে চাইলো, দিলই না। উল্টে এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল স্বার্থ, তুষির পিঠ থ্রিম করে গিয়ে লাগলো দেওয়ালে। সেখানে পিষে গেল মেয়েটা। সময় কাটতে কাটতে ঘর থেকে রেহনুমা হঠাৎ ডাকলেন। তুষি, বাবুর খিদে পেয়েছে, কোথায় গেলি? উপায় না পেয়ে এবার ঠোঁটের আদরে রাশ টানলো স্বার্থ। কোমরের বাঁকে শক্ত হাত শিথিল হতেই নিজেকে ধরফর করে ছাড়িয়ে নিল তুষি। হাতের উল্টো পিঠ দিয়ে এক ডলায় ঠোঁট মুছতে মুছতে ভ্রুকুচকে বলল। বিটকেল পুলিশ একটা। স্বার্থ ফিসফিস করে বলল। পাশে একটা রুম আছে, কেউ আসে না, চলো। তুষির চোখ কপালে, ইঙ্গিত বুঝতেই উল্টো ঘুরে ছুট লাগালো। স্বার্থ চাপা কণ্ঠে ডাকলো। এই চোর, চুমু শেষ হয়নি কিন্তু। শোনা গেল তুষির অতিষ্ঠ স্বর। আপনি যান এখন এখান থেকে। গুড নাইট। ইউষার রায়ানকে রেখে যেতে ইচ্ছে করে না। সারাক্ষণ কোলে নিয়ে ঘুরতে মন চায়। এত আদুরে হয়েছে রায়ান, এত কিউট। আজকে এই রুমেই ঘুমাতো, কিন্তু অয়ন ভাই এসেছেন, ওনার কাছেও যাওয়া জরুরি না? রেনুমাও বলে বলে তাড়া দিয়ে পাঠিয়ে দিল ওকে। রাত প্রায় 2টোর কাছাকাছি সময়। ইউষা আস্তে ধীরে ঘরে ফিরল নিজের। তুষি মাঝে মধ্যে শাড়ি পরলেও ইউষা শাড়ি পরে সব সময়। পরতে ভাল লাগে। মা, বড় মা সবাই বলেন গরমে আরামদায়ক কিছু পরতে, কিন্তু ইউষার মনে হয় বউ মানেই শাড়ি। ও যে এই বাড়ির বউ, সেটা হাতে কলমে প্রমাণ দরকার না? এত রাত অয়ন ঘুমিয়ে যাওয়ার কথা। শেষ দুজনেই দেখা হয়েছিল রাতে খাবার টেবিলে। অয়ন বলেছিল আজ তাড়াতাড়ি ঘুমোবে, কিন্তু ইউষা ঘরে এসে একটু বোকা বনে গেল। খুব গুরুতর চোখমুখ করে ফোন ঘাটছে অয়ন। কপালে বিশদ ভাঁজ, হয়তো বিরক্ত বেশ। ইউষা এগিয়ে এসে বলল। ঘুমোওনি এখনো? অয়ন শান্ত চোখে চাইল। ইউষা আবিষ্কার করলো ভদ্রলোকের হাতের মোবাইল ফোনটা ওর। একটু তাজ্জব হলো বই কি, অয়ন ভাই আবার আজকাল ওর ফোনও চেক করছে। ইউষা আর অয়ন খাটের এপার ওপার ছিল। অয়ন খাটের শক্ত কাঠে হেলান দিয়ে বসা, ইউষা দাঁড়িয়ে। আচমকা দুজনের মাঝে থাকা জায়গায় ফোনটা ছুঁড়ে মারল সে। জিজ্ঞেস করলো রুক্ষ স্বরে। কি সব? ইউষা আতকে উঠে ভয় পেয়ে যায়। কি দেখলো অয়ন ভাই? রাগলো কেন এত? ফোনটা তুলে দেখতে গেলে কবজি খপ করে চেপে ধরলো অয়ন। আরো ভয় পেল মেয়েটা, ঘাবড়ে চাইলো। অয়ন শক্ত চোয়ালে শুধালো। হরিণ কি? আ- আমার আমার বান্ধবী, মনে নেই? বিয়েতে এসেছিল তো। হোয়াট ওয়াজ হার লাস্ট টেক্সট? ইউষার ভেতরটা চিন্তায় চৌচির। ফারিনের সাথে ওর চ্যাটিং হয়েছিল গতকাল। রায়ান হওয়ার খবর দিয়েছিল। এরপর বাড়ির এত আয়োজনে অনলাইনে যাওয়া হয়নি। ও জিভে ঠোঁট ভেজালো বেশ চিন্তিত ভাবে। কিছু কি উল্টাপাল্টা লিখেছে? অয়ন আগের চেয়েও শক্তভাবে বলল। দেখ কি লিখেছি। ইউষা অস্থির অস্থির ভাব করে হোয়াটসঅ্যাপ খুলল। সবার উপরের কনভারসেশনই ফারিনের। ভেতরে ঢুকতেই লম্বা একটা মেসেজ পড়ে সারা মুখ লাল হয়ে গেল ওর। তোর বোন তোর 5 মিনিটের ছোট হয়েও তোর আগে ছেলের মা হয়ে গেল, আর তুই এতদিনে নিজের বরকে একটা চুম্মা দিতেও পারলি না। বেঁচে আছিস কেন? শোন, টিপস লাগলে আমার থেকে নে।
কাল না ফিরবে? তাহলে কাল রাতে বিড়ালটা মেরে দে তাহলে। আচ্ছা মতো সিডিউস কর বেটাকে। আর আমি বুঝি না ভাই, কোনো পুরুষ পাশে তোর মতো বউ রেখে 1 বছর এমনি ঘুরতে পারে? বেটার মালপত্রে আবার সমস্যা নেই তো? ইউষার মাথাটা চক্কর কাটলো, চোখে ঝাপসা দেখতে দেখতে জিভ কাটলো আস্তে। দিল রে দিল, সব শেষ করে দিল। ও আর মুখ তুলে চাইতে পারলো না, কোনো রকম টলমল চিত্তে জানালো। আসলে ও একটু ঠোঁট কাটা, তুমি কিছু মনে করো না প্লিজ। তারপর ওয়াশরুমের দিকে ছুটতে গেলেই পেছন থেকে হাতটা ধরে ফেললো অয়ন। খুব কড়া গলায় শুধালো। কোথায় যাওয়া হচ্ছে? ওই রায়ান, আমার গায়ে ইয়ে চেঞ্জ করে আসছি। কথাটা মিথ্যে। ইউষার আপাতত পালানো দরকার, বাঁচানো দরকার নিজেকে। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে কোথাও তো একটা লুকিয়ে থাকা চাই। তবে অয়ন আজ বাদ সাধলো তাতে। তুরন্ত হাতে হ্যাঁচকা টান মেরে নিজের কোলে বসিয়ে দিল। প্রচন্ড হকচকালো ইউষা, তাকালো বিকট চোখে। অয়নের মুখখানা শিথিল হলো হঠাৎই। ঠোঁটের কোণে একছোটা ফিছিল হাসি ফুটিয়ে বলল। মেয়েটা তো ভুল কিছু বলেনি। সত্যি তো আমি খেয়ালই করিনি, এতদিন বিয়ে হলো তুই আজ অবধি আমাকে একটা চুমু খাসনি, নট ইভেন। আর সিঙ্গেল কিসের ইউষা? ইউষা হা করে ফেললো দুই ঠোঁট। অয়ন কোলে বসানো শরীরটা দু হাতে জোর দিয়ে আরেকটু কাছে টানলো নিজের। বুকে বুক মিশলো দুজনের। ঠিক তার নাকের ডগা এসে ঠুকলো ইউষার ঠোঁটটা। অয়ন বলল। ইউষা। ইউষার ভেতর অবধি টলে উঠলো ওই ডাকে। অস্থির হয়ে বলল। এরকম করো না, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? বুক ধড়পড় করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অয়ন দুষ্টুমি করে বলল। ঠান্ডা হোক, আবার গরম করে দেব। ইউষা চোখ দুটো খিচে নেয়। অয়ন ফু দেয় মুখে। বজ্রের ন্যায় কেঁপে ওঠে মেয়েটা, অনুনয় করে মৃদু সুরে। এমন করো না অয়ন। আজ তো একটা চুমু দিতেই পারিস। ইউষা চমকে বলল। আমি। অয়ন গাল বাড়িয়ে দেয়, বলে। দে। ইউষা ভীষণ লজ্জায় মিয়ে যায়। লাজুক লতার মতো বুঝে আসে শরীর। অয়ন তাগিদ দেয় আরো। 2 সেকেন্ড লাগবে না, দে, ঘুমাবো। ইউষা ধুকপুক করা বুক নিয়ে রয়ে শোয়ে নিজেকে সামলে সাহসী বানিয়ে ঠোঁট দুটো বাড়ালো প্রথম স্বামীর ফর্সা গালে একটা চুমু দেওয়ার আশায়। ঠিক তখনই নিজের মুখ ঘুরিয়ে ফেলল অয়ন। তুরন্ত 2 জোড়া ঠোঁট ঠুকে গেল। ইউষার উষ্ণ অধর জোড়া এসে ভীষণ গতিতে মিশল অয়নের সাথে। কি হয়েছে বুঝতে পেরে চোখ দুটো প্রকাণ্ড হয়ে গেল ওর। যে ইউষা সরতে নেবে, ঘাড়ের পেছন ধরে ফেলল অয়ন। দুজনের শরীরে দূরত্ব তখন উধাও হয়ে গেছে। বাতাস যাওয়ারও জায়গা নেই সেথায়। শুধু ইউষার বুকের তোলপাড় একই রকম সরব রইল। গলা শুকালো ওর, চোখের মনে বসে যাওয়ার অবস্থা। অয়নের নয়ন জুড়ে ভ্রম, ঘোর 2 দৃষ্টিতে, যাতে একবার চিবুক তুলে চাইতেই বিপদ খুনিয়ে এলো। পৃথিবীটা সঙ্গে সঙ্গে থমকে গেল ইউষার। অয়ন ঝড়ের বেগে ঠোঁট দুটো নিঃসংকোচে গলিয়ে দিল ওর ঠোঁটের মাঝে। গুছিয়ে দিল এই 1 বছরের দূরত্ব, জড়তা, সংকোচ আর সাথে সব দ্বিধাদের। ইউষা এই আক্রমণের প্রস্তুতি অল্প স্বল্প নিয়েছিল বোধ হয়। টালমাটাল হয়ে খামছে ধরল তার বুকের শার্ট। আজ গভীর আদরে অয়নের সবটুকু উষ্ণতা গলে পড়ল ওর ঠোঁটে। ঘটল খুব দীর্ঘ চুমু, সেই সাথে সুখে বা তৃপ্তিতে একছোটা জল বেয়ে ইউষার চোখ ছুঁয়ে নামলো। মিনিট কয়েকেই সরে এলো অয়ন। ইউষার চোখ বন্ধ, রুদ্ধশ্বাসের দশায় তাকাতেই পারছে না। অয়ন মেয়েটার এলোমেলো চুল ঘাট থেকে সরিয়ে পিঠে গুছিয়ে রাখে। আজ তার কথায় জড়তাই নেই, খুব সোজাসুজি বলল। নিজের প্রথম অনুভূতি তোকে না দিতে পারলেও আমার ঠোঁটের প্রথম স্পর্শটা কিন্তু তোকেই দিয়েছি। ইউষা চোখ তুলে চাইলো এতক্ষণে, বলল। বলেছিলে প্রথম স্পর্শ ভালোবেসে হবে, তাহলে আজ কেন? জানি না, হয়তো তুই দিন দিন মনে ঢুকে যাচ্ছিস তাই। মনে ঢুকতে পারছি তাহলে বলছো? মন, মাথা সবখানে শুধু তুই। ইউষা আকুল হয়ে বলল। তাহলে তো ভালোবেসে ফেলতে পারো। সব সম্পর্ক ভালোবাসার পরে তৈরি হয়, আমাদের ভালোবাসার সম্পর্ক হওয়ার পরে হচ্ছে ক্ষতি কি? তুমি আসলে কি চাও? বল। অয়ন দুর্বল চুপ থেকে বলল। ভাইয়ার কোলে রায়ানে দেখলাম আজ সারাদিন ওদের দুজনে দেখেই গেছি। বাবার কোলে সন্তান, কি সুন্দর দৃশ্য।
আমার এত ভালো লাগছিল। থামলো সে, এক দণ্ড শ্বাস নিয়ে বলে ফিরল। ইউষা, আমাকেও একটা রায়ান এনে দিবি? ইউষা হতবিহ্বল চোখে বলল, তুমি কি বলছো? তুমি জানো? জানি, অনেক ভালো হলো। মনের দ্রুত যখন নেই, শরীরে রেখে কি হবে?